সাকসেসফুল ট্রেডারদের হ্যাবিট সম্বন্ধে জানতে গেলে খুব ইজি হবে যদি আমরা একটা সাকসেসফুল ট্রেডারকে নিয়ে স্টাডি করি। তো রাইট সাইডে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটি, এনার নাম হচ্ছে বিল ডান। ইনি 1975 থেকে একটা ফান্ড স্টার্ট করেছিলেন যেটা নাম হচ্ছে ডান ক্যাপিটাল। বর্তমানে এই ফান্ডটা স্টিল রানিং, বাট ইনি মারা যান 2025-এর এপ্রিল মাসে। আর বর্তমানে এই ফান্ডটা এখন ম্যানেজ করছেন মার্টিন বার্জিন, এই ব্যক্তিটি। বাট আমার যে জিনিসটা নিয়ে ডিসকাস করার কথা সেটা হচ্ছে এই চার্টটা। এই চার্টটা হচ্ছে ডান ক্যাপিটালের পারফরমেন্স রিপোর্ট কম্পেয়ার টু S&P 500, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা ইন্ডেক্স। তো রেড লাইনটা হচ্ছে S&P 500-এর পারফরমেন্স, আর ব্লু লাইনটা হচ্ছে ডান ক্যাপিটালের পারফরমেন্স। এখানে প্রথম ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল করো, রিটার্নটা 15.22%। এটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়ালি 15.22% করে এই ফান্ডটা কম্পাউন্ড করেছে। সেখানে S&P 500 কিন্তু 12.37% করে কম্পাউন্ড করেছে। যদিও মাত্র 3%-এর গ্যাপ, বাট তবুও রিটার্নটা দেখো। ডান ক্যাপিটাল $1.3 মিলিয়ন কামিয়েছে 50 ইয়ার্সে, আর সেখানে S&P 500 কামিয়েছে 3,68,000 মতো 50 ইয়ার্সে। যদি $1,000 তুমি 1975-এ রাখতে, তাহলে এটা আজকের দিনে 1.3 মিলিয়ন হয়ে যেত। আর সেম যদি সেই $1,000 1975-এ তুমি যদি S&P 500 রাখতে, সেটা 3,68,000 মতো হতো। জাস্ট 3%-এর ডিফারেন্স কিন্তু এখানে রিটার্নে। বাট তাও ডান ক্যাপিটাল কিন্তু 3.5x মতো এক্সট্রা কামিয়েছে কম্পেয়ার টু S&P 500। এইবার কয়েকটা মেজর জিনিস নিয়ে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে, খেয়াল করো যে যখন ফান্ডটা স্টার্ট হয় 1975-এ, 1977-এ দেখো -52% হয়ে গেছে। মানে তুমি যদি 1 লাখ টাকা নিয়ে তোমার ট্রেডিং স্টার্ট করে থাকো, সেটা 2 বছরে হয়ে গেছে 50,000। তারপরে এখানেও একটা মেজর ড্রডাউন হয়েছে 1981 সালে হাই হিট করেছে, আবার 1982 সালে 43% ড্রডাউন হিট করেছে। এখানে এই যে 43%, 52%, ইভেন 63%, এই যে ড্রডাউন গুলো, এগুলো হচ্ছে ট্রেডিং ক্যাপিটালে তখন সে লস করছে, মানে ট্রেডে তার লস হচ্ছে। এইবার ভাবো, একটা প্রফেশনাল ট্রেডার 2 বছর ধরে 52% লসে বসে আছে, আর আমরা দুটো লসও পরপর নিতে পারি না। মানে দুটো লস পরপর করলে পরেই আমাদের অবস্থা ঢিলা হয়ে যায়। 3টে লস করার মধ্যেই আমরা অন্য ট্রেডিং সিস্টেম খুঁজতে স্টার্ট করে দিই অ্যাজ এ নিউ ট্রেডার, রাইট? বাট এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ আ রিয়েল ট্রেডার। এখানে ড্রডাউনটা দেখো, 2003 সালে একটা হাই হিট করেছে, তারপরে ড্রডাউন হয়েছে 63%, যেটা 2008 অবধি ছিল। 5 বছর 63% ড্রডাউন ফেস করেছে, স্টিল সেম সিস্টেম এক্সিকিউট করে গেছে উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। দেন দেখো আবার এই ড্রডাউনটা ক্রস করে উপরে চলে গেছে। ট্রেডিং মানে এটা না কিন্তু প্রত্যেকদিন প্রফিট করা, প্রত্যেকদিন এরকম লাইনটা যাবে না। এই লাইনটা এরকম খেবড়োই হবে, লস হবে, প্রফিট হবে, এরকম করতে করতেই তোমাকে যেতে হবে। তো তোমার যদি মনে হয় যে এরকম স্ট্রেট লাইনে উঠবে, তাহলে কিন্তু ট্রেডিং কোনো দিনই পসিবল হবে না। কারণ এরকম হয় যে পরপর 5টা, 6টা, 10টা লস ফেস করতে হতে পারে তোমার ট্রেডিং সিস্টেমে। তখন যদি ভয় পেয়ে অন্য ট্রেডিং সিস্টেমে জাম্প করে যাও, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতে অবশ্যই টাইম দিতে হবে, সিস্টেমটা ডেভেলপ করতে টাইম দিতে হবে, কিন্তু একবার সিস্টেমটা যখন মার্কেটে লাইভ হয়ে যাবে না, তখন সিস্টেম জাম্পিং করলে কিন্তু কোনোদিনই একটা প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠা সম্ভব হবে না। এখান থেকে আর কয়েকটা জিনিস আমি আইডেন্টিফাই করেছি, সেটা একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে, প্রথম, ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এই টোটাল সিস্টেমটাই ছিল একটা ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে। কারণ বিল্ড অ্যান্ড ফলো করতে হচ্ছে ট্রেন্ড ফলোয়িং সিস্টেম, তার মধ্যে স্ট্রিক্ট রুল থাকতো,
এই রুলের বাইরে কিন্তু সে কখনোই ট্রেড করতো না। আর রুল বেসড ট্রেডিং সিস্টেমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা তুমি নো ইমোশন, নো প্রেডিকশন নিয়ে ট্রেড করতে পারবে, আর সেটা তুমি বছরের পর বছর ইভেন ডিকেডস ফলো করতে পারবে। কিন্তু যদি ডিসক্রিশনারি ট্রেড করো তাহলে পরে কি হবে, তোমার রুলসটা কিন্তু অ্যাকর্ডিং টু মার্কেট সাইকেল চেঞ্জ হতে থাকবে। ডিপেন্ড করে, অনেক সাকসেসফুল ডিসক্রিশনারি ট্রেডারও আছে, বাট ডিপেন্ড করছে তুমি সিস্টেমেটিক ট্রেডার হবে নাকি রুল বেসড ট্রেডার, অথবা সরি, তুমি সিস্টেমেটিক ট্রেডার হবে নাকি ডিসক্রিশনারি ট্রেডার হবে। ডিসক্রিশনারি ট্রেডার মানে হচ্ছে তুমি নিজস্ব স্টাডি করছো, মার্কেট কন্ডিশন দেখছো, সেই অনুযায়ী ট্রেড প্ল্যান করছো, ট্রেড নিচ্ছ। আর রুল বেসড ট্রেডিং হচ্ছে তোমার আগে থেকে কিছু রুল সেট করা রয়েছে, সেই রুলের মধ্যে ট্রেড যদি আসে তাহলে তুমি ট্রেড নেবে, নাহলে ট্রেড নেবে। পরের কি পয়েন্ট হচ্ছে রেজিলিয়েন্স থ্রু ক্রাইসিস। যদি একটা রুল বেসড ট্রেডিং সিস্টেম কন্টিনিউ ফলো করা যায় না, তাহলে এই সিস্টেমটা কিন্তু সার্ভাইভ করেছে 1987 এর ক্র্যাশ, .com বাবল, 2008 এর ক্র্যাশ, ইভেন কোভিড ক্র্যাশ। লাস্ট যে লেসনটা আমি বলতে চাই সেটা হচ্ছে মোস্ট পিপল কুইট ডিউরিং ড্রডাউনস। এটা সত্যি কথা যে আমরা 2-3টে লসই নিতে পারি না, সেখানে একটা সাকসেসফুল ট্রেডার 2 বছর ইভেন 5 বছর পর্যন্ত লসে বসে আছে, তাও সে সেম সিস্টেম এক্সিকিউট করে গেছে। তো এটা কিন্তু মোস্ট অফ দ্য পিপল কান্ট ডু ইট। কিন্তু যদি একবার ঠিকঠাক ভাবে তোমার ট্রেডিং সিস্টেম ডেভেলপ হয়ে যায় আর তোমার যদি কনফিডেন্স চলে আসে, তুমি যদি 2-3 বার ড্রডাউন রিকভার করে উপরে উঠে আসো, তাহলে কিন্তু সেই সিস্টেমটা ফলো করাটা খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড তখনই কিন্তু তুমি এখানে আমি লিখেছি যে তখনই ইউ ক্যান রিপ দ্য বিগেস্ট রিওয়ার্ড। এবার দেখবো যে একটা সাকসেসফুল ট্রেডার হতে গেলে নিউ ট্রেডাররা কি হ্যাবিট ফলো করতে পারে। প্রথম হচ্ছে ট্রেড উইথ ক্যাপিটাল ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ। মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ধরো 1 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা নিয়েই ট্রেড করতে স্টার্ট করে দিয়েছো, বাট এই 1 লাখ টাকা কিন্তু তোমার দরকারের সময় কাজে লাগতে পারে। তখন কি তুমি প্যানিক করতে থাকবে, কারণ ফার্স্ট দিন থেকে 1 লাখ টাকা নিয়ে ট্রেড করলে তোমার লস গুলো বড় বড়ই হবে। তো এমন একটা ক্যাপিটাল নিয়ে ট্রেড করো না যেটা তোমার মাইন্ড ফ্রি থাকবে। তুমি 10,000 টাকা নিয়ে স্টার্ট করো শেখার জন্য, 5,000 টাকা নিয়ে স্টার্ট করো, শেখো ব্যাপারটা। আগে দেখো যে এই 5,000 টাকা 10,000 টাকা বানাতে পারছো নাকি, বা 10,000 টাকা 20,000 টাকা বানাতে পারছো কিনা, তবে না কনফিডেন্স গেন হবে, তাই না? তারপরে ক্যাপিটালটাকে বাড়াবে। আগে ছোট ক্যাপিটালটা বড় করতে পারলে তুমি বড় ক্যাপিটাল আরো বড় করতে পারবে, ইজি অ্যাজ দ্যাট। এর পরের হ্যাবিটটা হচ্ছে রিস্ক পার ট্রেড। সেটা হচ্ছে ট্রেড করার আগেই ডিফাইন করে নাও যে তোমার রিস্ক কত হবে ক্যাপিটালের। মানে 10,000 টাকা যদি তোমার ক্যাপিটাল হয়, তুমি যদি 1% রিস্ক নাও, তোমার হবে 100 টাকা পার ট্রেড রিস্ক। তাই তো, প্রথমেই রিস্কটাকে ডিফাইন করে নাও যে রিস্ক পার ট্রেডে কত টাকা করে রিস্ক নেবে। আচ্ছা, ফার্স্ট ট্রেডে 100 টাকা নেবো না 2% নেবো, 200 টাকা নেবো। তো রিস্কটাকে আইডেন্টিফাই করো। 10,000 টাকা নিয়ে তুমি 5,000 টাকা রিস্ক নিয়ে ট্রেড করো না। 5,000 টাকা ডুবলে 50% ড্রডাউন হয়ে যাবে একবারে, মানে একটা ট্রেডেই 50% ড্রডাউন। সেকেন্ড ট্রেড হলে শেষ, ক্যাপিটাল উড়ে গেল। মেন তো তোমাকে সার্ভাইভ করতে হবে, মেন তো মার্কেটে টিকে থাকাটা হচ্ছে মেন উদ্দেশ্য। টিকে থাকতে বলে তো প্রফিট আসবেই। এবার এখানে একটা চার্ট শো করতে চাই, সেটা হচ্ছে তোমার যদি 10% ড্রডাউন হয়, তোমার সেটা রিকভার করতে কিন্তু 11.11% গেইন করতে হবে। সেখানে যদি 50% ড্রডাউন হয়ে যায়, তোমার কিন্তু 100% রিকভার করতে হবে। 60% হলে 150% রিকভার করতে হবে। তো যত ড্রডাউন বেশি হতে থাকবে না, তত রিকভার করাটা কিন্তু তত টাইম টেকিং হবে, আর মেন্টালিও চ্যালেঞ্জিং হবে। তো চেষ্টা করবে ড্রডাউনটা যতটা কমানো যায়। এটার একটাই উপায়, সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড। রিস্ক পার ট্রেড যত কম হবে, আই উড সে 1% রিস্ক নিয়ে ট্রেড করো, অথবা 0.5% রিস্ক নিয়ে ট্রেড করো। মানে 0.5 মানে 0.5%। তাতে পরে তোমার লস গুলো ছোট ছোট হবে, প্রফিট বড় নেওয়ার চেষ্টা করবে, এবং ড্রডাউন গুলো স্মল হবে, মেন্টালি চাপ কম থাকবে, আর ক্যাপিটাল সাইজটাও ম্যাটার করছে। এরপরে বলবো ফলো ওয়ান স্ট্র্যাটেজি ফর লং টাইম।
এই ওয়ান স্ট্র্যাটেজি ফর লং টাইম, এটা করতে গেলে কিন্তু প্রথমে তোমাকে টাইম দিতে হবে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে। একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে টাইম নাও, সেটাকে প্রথমে ব্যাকওয়ার্ড টেস্ট করো। ব্যাকওয়ার্ড টেস্ট মানে হচ্ছে হিস্টোরিক্যাল যত ডেটা আছে, 5 বছর, 10 বছর, 20 বছরের ডেটা নিয়ে ব্যাক টেস্ট করো। ব্যাক টেস্ট কমপ্লিট হলে অ্যাটলিস্ট 6 মাসের জন্য সেটাকে ফরওয়ার্ড টেস্ট করো। তাহলে পরে তোমার আইডিয়া হবে যে স্ট্র্যাটেজিটা কখন ভালো পারফর্ম করে, কোন মার্কেট কন্ডিশনে ভালো পারফর্ম করে। ঠিক আছে? তারপরে এটাও বুঝতে পারবে যে তোমার ওই স্ট্র্যাটেজিতে ম্যাক্সিমাম ড্রডাউন কত হতে পারে। এটা হচ্ছে একটা ড্রডাউনের চার্ট। তো ম্যাক্সিমাম ড্রডাউন কত হতে পারে? ম্যাক্সিমাম ড্রডাউন কি 25% মতো যেতে পারে? মানে -25% তোমার ক্যাপিটাল কখনো যেতে পারে, বা -10% যেতে পারে? কতটা যেতে পারে ম্যাক্সিমাম? সেটা কিন্তু আগে আইডেন্টিফাই করো। এবার এরকম না যে এর থেকে বেশি হবে না বা এর থেকে কম হবে না। মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মার্কেট চেঞ্জও হতে পারে। কিন্তু ওভারঅল তোমার ড্রডাউনটা তোমাকে একটা হিসেব করতে হবে। আর সেটা ব্যাক টেস্টিং, ফরওয়ার্ড টেস্টিং করলেই পসিবল। এবার যখন তুমি একটা সিস্টেম ফলো করতে থাকবে না, আর প্রফিট অ্যান্ড লস কত হচ্ছে তত খেয়াল করবে না, তখন কিন্তু এই প্রফিট অ্যান্ড লস তোমাকে ইমোশনালি কোনো ট্রিগার করবে না। মানে ইমোশনাল হয়ে কোনো ট্রেড তুমি ক্লোজ করবে না, ইমোশনাল হয়ে তুমি কোনো ট্রেডে তুমি আগে থেকে জাম্প করবে না। ইমোশনাল রোলার কোস্টার থেকে তুমি কিন্তু বেরিয়ে যাবে। তুমি অপটিমিস্টিক হয়ে স্টার্ট করলে, একটা স্টেজ আসলো যে তুমি ইউফোরিয়াতে চলে গেছো, মানে পরপর 5টা ট্রেড রাইড হয়ে গেছে, মানে তুমি সবকিছু জেনে গেছো, এরকম ফিল হবে। তারপরে দেখলে যে না, না, আবার পরপর 7টা ট্রেড হতে রং হয়ে গেল, তুমি তখন একদম প্যানিকে চলে গেলে, একদম হোপলেস হয়ে গেলে। তো এই যে রোলার কোস্টারটা হয় না, ইমোশনাল যে রোলার কোস্টার, এটা থেকে কিন্তু তুমি বেরিয়ে যাবে। তুমি একটা সিম্পল কাম জায়গায় বিলং করবে। তো তুমি জানো তোমার স্ট্র্যাটেজিটা শুধু ফলো করতে হবে, ডে ইন ডে আউট, দ্যাটস ইট। আর একটা স্ট্র্যাটেজি তৈরি করার মধ্যে যে জিনিসগুলো পড়ে সেগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে তোমার এন্ট্রি রুলস আগে থেকে ডিফাইন থাকবে, এক্সিট রুলস, তোমার রিস্ক ম্যানেজমেন্ট, কত ইউনিট পার ট্রেডে তুমি বাই করছো, কত পার্সেন্টেজ রিস্ক তুমি নিচ্ছ, কি টাইম ফ্রেমে তুমি ট্রেড করছো, কোন মার্কেট কন্ডিশনে তুমি ট্রেড অ্যাভয়েড করবে বা কোন মার্কেট কন্ডিশনে তুমি ট্রেড নেবে। এরপরে তো ব্যাক টেস্টিং বললাম, আর ফরওয়ার্ড টেস্টিংও বললাম। এই কমপ্লিট এই সার্কেলটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার স্ট্র্যাটেজি ডেভেলপ করা খুব ইজি হয়ে যাবে। লাস্ট পয়েন্টে যাওয়ার আগে বলবো, তোমার যদি ট্রেডিং রিলেটেড কোনো মেন্টরশিপ বা গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে তুমি আমার সাথে ফেস টু ফেস কল বুক করে কথা বলতে পারো। আমি চেষ্টা করব তোমার যদি কোনো কনফিউশন থাকে সেগুলোকে দূর করার। নেক্সট পয়েন্ট হচ্ছে থিঙ্ক লং টার্ম। মানে একটা প্রফেশনাল ট্রেডার, যদি বিল্ডানের কথা বলি, যে চার্টটা আমি দেখালাম, তিনি কিন্তু অবভিয়াসলি লং টার্মই থিঙ্ক করেছে। লং টার্ম থিঙ্ক না করলে কিন্তু একটা 2 বছরের ড্রডাউন বা 5 বছরের ড্রডাউন হ্যান্ডেল করা সম্ভবই না, তাই না? তো তোমাকে লং টার্মে থিঙ্কিং করতে হবে। মানে একটা ট্রেড দিয়ে ডিসাইড করো না, ওয়ান ডে ট্রেড দিয়ে ডিসাইড করো না যে ওই ট্রেডটা কোথায় যাবে, কি হবে। ইট জাস্ট আ ট্রেড। তোমাকে যদি ট্রেডার হতে হয়, প্রফেশনাল ট্রেডার হতে হয়, তাহলে হাজার হাজার ট্রেড নিতে হবে, তাই না? ইয়ারলি তোমাকে হাজার হাজার ট্রেড নিতে হবে। তো একটা ট্রেড ডাজন্ট ব্রেক ইউ অর ডাজন্ট মেক ইউ। তো লং টার্মে থিঙ্কিং করো, একটা স্ট্র্যাটেজি নাও, সেটাকে অ্যাটলিস্ট 6 মাস, 1 বছর ফরওয়ার্ড টেস্ট করো, ব্যাক টেস্ট করো, লাইভ মার্কেটে টেস্ট করো। তাহলে পরে তোমার মেন্টালিটিটা ঠিক হবে, সাইকোলজিক্যালি তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। আর রিয়েল কনফিডেন্স তোমার আসবে কিন্তু এক্সপিরিয়েন্স থেকে। তুমি যত মার্কেটে ট্রেড করতে থাকবে না, মেন হচ্ছে ড্রডাউন যত রিকভার করতে থাকবে। ধরো 10,000 টাকা নিয়ে স্টার্ট করেছো, সেটা ড্রডাউন হয়ে 7,000-এ চলে গেছে বা 6,000-এ চলে গেছে। সেখান থেকে আবার রিকভার করে সেটা তুমি হয়তো 12K-তে নিয়ে গেলে, 12,000-এ নিয়ে গেলে, বা ওখান থেকে নিয়ে গেলে আবার 17K-তে। তো তখনই তোমার কনফিডেন্স গেইন হতে থাকবে। আর যে মেইন ফান্ডাটা হচ্ছে, ট্রেড আমরা কেন করি? দ্য পয়েন্ট ইজ টু মেক মানি। প্রফিট অ্যান্ড লস ভুলে যাও। আমাদের মেইন উদ্দেশ্য কি? মার্কেট থেকে পয়সা ইনকাম করাটা না? যে কতবার প্রফিট করছি, কত উইন পার্সেন্টেজ, বা প্রত্যেক ট্রেডে আমাকে উইন করতে হবে, এটা তো কোনো কম্পিটিশন না। হ্যাঁ, অন্যান্য প্রফেশনে কি হয় যে আমাদের ফার্স্ট হতে হবে, যত ভালো মার্কস নিয়ে আসবো তত আমরা অ্যাপ্রিসিয়েশন পাবো। তো এখানে তো অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার নেই, এখানে কম্পিটিশনের ব্যাপার নেই। তোমার উইন রেট কেউ দেখতে যাবে না যে তোমার 100% উইন রেট কিনা, কেউ দেখতে যাবে না। 100% উইন রেট হয়তো আহ, একটা ট্রেডে হয়তো 100% উইন রেট দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 10,000 নিয়ে স্টার্ট করেছো, ঠিক আছে? 100% উইন রেট, ফার্স্ট ট্রেডে তুমি প্রফিট করেছো, তোমার 2,000 টাকা প্রফিট হচ্ছে, 12K-তে পৌঁছে গেছে। আবার ওই 12,000 টাকাই লাগিয়ে দিয়েছো, পরের ট্রেড জিরো হয়ে গেল।
কারণ তোমার রিস্ক তো 100%, রিস্কও তো তুমি 100% নিয়েছো। বড় ক্যাপিটাল লিখে ছোট ইনকাম করেছো, ঠিক আছে, কিন্তু তোমার ডুববে যখন, তখন তো পুরো ক্যাপিটালটাও ডুববে। এখানে কিন্তু তোমার কতবার জিতছো বা কটা ট্রেড তোমার রাইট হয় প্রত্যেকদিন, ডাজেন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ হাউ লং ইউ ক্যান স্টে ইন দ্য গেম। কতদিন তুমি এই ট্রেডিং ক্যারিয়ারের মধ্যে টিকে থাকতে পারছো, আর তোমার ক্যাপিটালটা অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার বা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গ্রো হচ্ছে কিনা। দ্যাটস ইট।